অনলাইনের ক্লাসে মুজিব কলেজের পক্ষ থেকে যুক্তিবিদ্যার সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ। তো পড়াইতেছিলাম যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ পড়ানোর সময় বলেছিলাম সম্বন্ধ অনুসারে যুক্তিবাক্যগুলো দুই ভাগে বিভক্ত। এটা হলো নিরপেক্ষ আর একটা হলো সাপেক্ষ। বলেছিলাম সাপেক্ষ যুক্তিবাক্যগুলো দুই প্রকার। এটা হলো বৈকল্পিক, আরেক ধরনের হলো প্রাকল্পিক। বৈকল্পিক যুক্তিবাক্যগুলো বিকল্প দিয়ে গঠিত। তো এখানে একটু কথা হলো যে বৈকল্পিক যুক্তিবাক্যগুলোর বিকল্প যদি বিচ্ছেদক হয়, তো উইবার ওয়েবেগের মত অনুসারে বৈকল্পিক যুক্তিবাক্যগুলোর বিকল্পগুলো সবসময় বিচ্ছেদক হবে। বৈকল্পিক যুক্তিবাক্যগুলো হয় না হয়, হয় অথবা এই আকারে গঠিত হবে। তাহলে যেহেতু বৈকল্পিক যুক্তিবাক্যগুলোর বিকল্পগুলো সবসময় বিচ্ছেদক হবে উইবার ওয়েবেগের মত অনুসারে, তাহলে এই বিকল্পগুলো যখনই বিচ্ছেদক হবে তখনই বৈকল্পিক যুক্তিবাক্যের একটি বিকল্প সত্য হলে আরেকটি বিকল্প মিথ্যা হবে, একটি অন্য বিকল্পটি মিথ্যা হলে আরেকটি বিকল্প সত্য হতে বাধ্য। তাহলে বিকল্পগুলো যদি বিচ্ছেদক হয় তাহলে দেখা যাচ্ছে যে একটি বিকল্প সত্য হলে অন্য বিকল্পটি মিথ্যা হবে, একটি যদি মিথ্যা হয় তাহলে অন্যটি সত্য হবে। যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে সে হয় জীবিত না হয় মৃত। যদি জীবিত কথাটি সত্য হয় তাহলে মৃত কথাটি মিথ্যা, মৃত কথাটি যদি সত্য হয় জীবিত কথাটি মিথ্যা। তাহলে এই হলো উইবার ওয়েগের কথা। আর মিল এবং তার মতানুসারীদের কথা হলো যে যদি বিকল্পগুলি সবসময়ই বিচ্ছেদক হবে এই কথাটি একেবারে আবশ্যিকভাবে গ্রহণযোগ্য নয়। মিল এবং তার মতানুসারীরা বলেছেন যে বিকল্পগুলো কখনো কখনো বিচ্ছেদক হতে পারে, কখনো কখনো বিচ্ছেদক নাও হতে পারে। তিনি মিল বলেছেন যে বিকল্পগুলো যদি বিচ্ছেদক হয় সেক্ষেত্রে একটি মিথ্যা হলে অন্যটি সত্য হবে, কিন্তু বিকল্পগুলো যদি বিপরীত ক্রমে কথাটি সত্য নয়, অর্থাৎ একটি বিকল্প সত্য হলে অন্যটি সত্য হতেও পারে নাও হতে পারে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে গরুটি হয় কালো অথবা লাল, কালো না হয় লাল। তাহলে এই যে গরুটি কালো এই কথাটি যদি মিথ্যা হয় তাহলে লাল সত্য হবে। এখন যদি গরুটি যদি কালো কথাটি সত্য হয় তাহলে লাল হতেও পারে নাও হতে পারে। এই হলো বৈকল্পিক যুক্তিবাক্যের তাৎপর্য। এখন প্রাকল্পিক যুক্তিবাক্যগুলোর যদি তাহলে যখন তখন যদি তবে যেখানে সেখানে এইসব পরিভাষা দিয়ে গঠিত হবে। যেহেতু এইসব পরিভাষা দিয়ে গঠিত হবে সেহেতু এই প্রাকল্পিক বাক্যগুলোর মধ্যে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে প্রাকল্পিক যুক্তিবাক্যগুলোর গুণ এবং পরিমাণ নিয়ে কিছু কথা রয়েছে। যে প্রাকল্পিক যুক্তিবাক্যগুলোর
তাহলে যদি সে জন্ম নেয় তবে সে মৃত্যুবরণ করবে। তাহলে এই যে এখানে যদি, তবে, এইসব পরিভাষা দিয়ে যে বাক্যগুলো গঠিত হয়, এই বাক্যগুলোর গুণ এবং পরিমাণ নিয়ে কথা। তাহলে বাক্যগুলোর পরিমাণ নির্ভর করে সবসময়ই পূর্বকের উপরে। এখন পূর্বকের সাথে অনুক যদি অবিচ্ছেদ্য সম্পর্কিত হয়, অর্থাৎ অনুক যদি পূর্বককে সবসময় অনুসরণ করে, তাহলে এই বাক্যটি হবে সার্বিক। তাহলে এই বাক্যটির পরিমাণ হবে সার্বিক। এই জন্য বলা হয়ে থাকে যে পূর্বককে অনুসরণ করবে কিভাবে, আবশ্যিকভাবে নাকি বিশেষভাবে। তাহলে যদি আবশ্যিকভাবে হয় তাহলে সব সময়ই অনুক পূর্বককে যদি অনুসরণ করে তাহলে সেই বাক্যটি হবে সার্বিক। কিন্তু যদি বাক্যটি কখনো কখনো পূর্বককে অনুসরণ করে অনুক, আবার কখনো কখনো অনুক পূর্বককে অনুসরণ করে না, তাহলে বাক্যটি হবে বিশেষ। যেমন এইখানে জন্মের সঙ্গে মৃত্যুর একটি আবশ্যিক সম্পর্ক রয়েছে, কেননা যখনই জন্মগ্রহণ করবে তখনই মৃত্যুবরণ করবে। সকল ক্ষেত্রে, তাহলে বাক্যটি হবে সকল ক্ষেত্রে সে যদি জন্মগ্রহণ করে তাহলে সে মৃত্যুবরণ করবে, তাহলে বাক্যটি হবে সার্বিক। কিন্তু যদি বলা হয় যে যদি মেঘ হয় তবে বৃষ্টি হবে, এই বাক্যটি এখানেও যদি তবে দিয়ে গঠিত হয়, সে বাক্যটি একটি প্রাকল্পিক বাক্য। কিন্তু এখানে মেঘের সাথে মেঘ হলো পূর্বক, বৃষ্টি হলো অনুক। তাহলে এখানে মেঘের সাথে বৃষ্টির সম্পর্কটি আবশ্যিক নয়, কেননা আমরা জানি যে সকল মেঘ থেকেই বৃষ্টি হয় না। কেননা আমরা জানি যে সকল মেঘ থেকেই বৃষ্টি হয় না। তাহলে এই বৃষ্টি কথাটি সব সময় মেঘকে অনুসরণ করে না, অর্থাৎ কখনো কখনো মেঘ থেকে বৃষ্টি হয়, আবার কখনো কখনো মেঘ হয় কিন্তু বৃষ্টি হয় না। তাই এই বাক্যগুলোকে বলা হবে বিশেষ বাক্য। তাহলে এই হলো প্রাকল্পিক বাক্যের পরিমাণের দিক। প্রাকল্পিক বাক্যের একটি গুণের দিকও রয়েছে, যে প্রাকল্পিক বাক্যগুলো যদি প্রাকল্পিক বাক্যগুলোর যদি দেখা যাচ্ছে যে দুইটি অংশ আছে, একটি হলো প্রাকল্পিক বাক্যগুলোর দুইটি অংশ আছে, একটি হলো পূর্বক আর একটি হলো অনুক। একটি হলো পূর্বক আর একটি হলো অনুক। পূর্বের অংশকে অনুসরণ করে অনুক সবসময় কী করে, গমন করে। তাহলে পূর্বে থাকে শর্ত আর অনুগের মধ্যে থাকে মূল বক্তব্য। তাহলে মূল বক্তব্যটি পূর্বককে অনুসরণ করবে কিভাবে, এটার উপরে নির্ভর করবে যে পূর্বক কি সার্বিক হবে, প্রাকল্পিক বাক্যটি কি সার্বিক হবে নাকি প্রাকল্পিক বাক্যটি বিশেষ হবে। তাহলে পরিমাণটা, অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে প্রাকল্পিক বাক্যের গুণ নির্ভর করে মূল বক্তব্যের উপরে। কেননা যেহেতু প্রথমে থাকে শর্ত, এটাকে বলা হয় পূর্বক, আর মূল বক্তব্যটা থাকে অনুগে, অর্থাৎ পরে থাকে তার মূল বক্তব্য। মূল বক্তব্যটির উপরে মূল বক্তব্যটি যদি হাবোধক হয়, প্রাকল্পিক বাক্যটি সম্পূর্ণই হাবোধক হবে, সদর্থক হবে। আর মূল বক্তব্যটি যদি নাবোধক হয় তাহলে প্রাকল্পিক বাক্যটি সম্পূর্ণই নৈনর্থক হবে। যেমন যদি বলা হয় যদি তুমি না যাও তবে আমি আসব, যদি তুমি না যাও তবে আমি আসব। এখানে আমার আশাটা হলো মূল বক্তব্য। তাহলে এই বাক্যটির মধ্যে যদিও এই শর্তের মধ্যে একটি না রয়েছে, তৎসত্ত্বেও বাক্যটি একটি সদর্থক বাক্য, কেননা মূল বক্তব্যটি সদর্থক। এখানে আমি বলেছি যে প্রাকল্পিক বাক্যগুলোর মধ্যে দুটি অংশ থাকে, প্রথম অংশে থাকে শর্ত আর পরের অংশে থাকে মূল বক্তব্য। মূল বক্তব্য যদি সদর্থক হয়
তাহলে বাক্যটি সদর্থক। মূল বক্তব্য যদি নৈরর্থক হয় তাহলে বাক্যটি, মূল বাক্যটা যদি সদর্থক হয় তাহলে পূর্বক শর্তটুকু যদি না বোধক হয় তখনও প্রাকল্পিক বাক্যটি সদর্থক হবে। আর যদি মূল বক্তব্যটি যদি না বোধক হয় তাহলে শর্ত হাবোধক না বোধক যাই হোক প্রাকল্পিক বাক্যটি না বোধক হবে। যেমন যদি বলা হয় যদি তুমি আসো তবে আমি খেলবো না, তাহলে এখানে এই যে এখানে বলা হয়েছে যে যদি তুমি আসো, এখানে সদর্থক চিহ্নই রয়েছে, কিন্তু আমি মূল বক্তব্যের মধ্যে বলেছি যে আমি খেলবো না, তাহলে মূল বক্তব্যের এই না বোধক চিহ্নের কারণেই এই মূল সম্পূর্ণ বাক্যটি, প্রাকল্পিক সম্পূর্ণ বাক্যটি না বোধক হয়েছে। তাহলে এই হলো গুণ এবং পরিমাণ। তাহলে আমি এখন আসতে পারি আমরা যে গুণ এবং পরিমাণের যুক্ত প্রক্রিয়া অনুসারে যুক্তিবাক্যগুলোকে আমরা কিভাবে ভাগ করতে পারি এবং কয় ভাগে ভাগ করতে পারি। তাহলে আমরা জানি যে গুণ অনুসারে বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো সদর্থক, আরেকটি হলো নৈনর্থক। পরিমাণ অনুসারে বাক্যগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটি হলো সার্বিক, আরেকটি হলো বিশেষ। তাহলে সার্বিক এবং বিশেষ, তাহলে গুণ এবং পরিমাণ এই দুটাকে যদি আমি যুক্ত করি, গুণ এবং পরিমাণ অনুসারে বাক্যগুলো চার ভাগে বিভক্ত হতে পারে। যেমন আমরা এই দুইটি বিষয়কে যদি গুণ অনুসারে এবং পরিমাণ অনুসারে এই দুই ভাগে যদি আমি যুক্তিবাক্যগুলোকে ভাগ করি, তাহলে দেখা যাবে যে যুক্ত প্রক্রিয়ায় যুক্তিবাক্যগুলো চার ধরনের হয়ে থাকে। যেমন বলা যেতে পারে তাহলে গুণ এবং পরিমাণের চারটি প্রক্রিয়ায় আমরা যে যুক্তিবাক্যগুলো পাই সেগুলো হলো, তাহলে এক নম্বরে সার্বিক, সদর্থক, বা এ যুক্তিবাক্য। দুই নম্বরে সার্বিক, নৈনর্থক বা ই যুক্তিবাক্য। তাহলে 3 নম্বরে আমরা বলতে পারি যে বিশেষ, সদর্থক যুক্তিবাক্য বা আই যুক্তিবাক্য। 4 নম্বরে আমরা বলতে পারি বিশেষ, নৈনর্থক যুক্তিবাক্য বা ও যুক্তিবাক্য। এই বাক্যগুলোকে আমরা এই গুণ এবং পরিমাণের যুক্ত প্রক্রিয়ায় আমরা বাক্যগুলোকে এই চার ভাগে ভাগ করতে পারি। তো তাহলে আমি গুণ এবং পরিমাণের যুক্ত প্রক্রিয়ায় যে চারটি বাক্যের কথা বললাম সে বাক্যগুলো হলো সার্বিক, সদর্থক বা এ যুক্তিবাক্য। তাহলে সার্বিক, সদর্থক অর্থাৎ যে যুক্তিবাক্যের
বিধেয় পদ দ্বারা, যে যুক্তিবাক্যের বিধেয় পদ দ্বারা উদ্দেশ্যের ব্যক্তার্থকে সম্পূর্ণভাবে স্বীকার করা হয় সেই যুক্তিবাক্যগুলোকে বলা হয় সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্য। তাহলে এ পর্যন্ত আজকে থাক। তো সকল ছাত্রছাত্রীদেরকে ধন্যবাদ দিয়ে আজকে শেষ করছি। আল্লাহ হাফেজ।